র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ১৬ বছরে খুন ও গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, শিক্ষক নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী নূর খান ও সাজ্জাদ হোসেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতের ঘটনায় আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে জয় পান আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। মোহাম্মদ এ আরাফাত দীর্ঘদিন আওয়ামী লীগের পরামর্শক হিসেবে কাজ করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে ছিলেন তিনি। ঢাকার ফরাসি দূতাবাসে তিনি আশ্রয় নিয়েছেন বলে গুঞ্জন উঠলেও দূতাবাস তা নাকচ করে। রাজধানীর আদাবর থানায় রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। ৫ দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় জাসদের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। সোমবার উত্তরা থেকে গ্রেপ্তারের পর ইনুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সরকার পতনের পর একের পর এক গ্রেপ্তার হচ্ছেন রাজনীতিবিদ, বিচারপতি সহ অনেকে। আদালত প্রাঙ্গণে ডিম ও জুতা নিক্ষেপ থেকে শুরু করে তাদেরকে মারধরের ঘটনাও ঘটছে। পুলিশের সামনে এমন হেনস্থাকে চরম উদ্বেগের বলছেন মানবাধিকার কর্মীরা। বিষয়টি স্বীকার করে নিরাপত্তা জোরদারের কথা বলেছে পুলিশ। ছাত্র আন্দোলনের সময় মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় ২১ আগস্ট আদালতে নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। সাথে ছিলেন সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়। পুলিশের ভেস্ট ও হেলমেট পরা থাকলেও এজলাসে আনা নেওয়ার সময় দীপুমণিকে লাঞ্ছিত করেন কয়েকজন আইনজীবী। তাকে কিল ঘুষি মারতে দেখা যায়। ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়েও যান দীপুমণি। সিলেটের সীমান্তে আটক হওয়ার পর ২৪ আগস্ট আদালতে তোলার সময় হামলা হয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপরও। আদালত প্রাঙ্গণে কিছু ব্যক্তির বেধড়ক মারধরে গুরুতর আহত হন তিনি। আদালত এলাকায় আসামিকে হেনস্থা মানবাধিকারের লঙ্ঘন বলছেন মানবাধিকার কর্মীরা। এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ তাদের। আমরা ভালোর জন্য তো পরিবর্তনটা করলাম। বিগত দিনের সরকার যেভাবে করেছে ঠিক একই জিনিস যদি এখানে করা হয় তাহলে তো আর আমাদের পরিবর্তন হলো না। এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তারা কিন্তু প্রকারান্তরে যে স্বৈরাচারের যে চেহারা সেইটাকেই পুনরাবৃত্তি করছেন এবং তারা জঘন্যতম কাজের সাথে যুক্ত হচ্ছেন। এদিকে আইনের শাসন নিশ্চিতে আদালতে আসামিদের নিরাপত্তার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। আদালত প্রাঙ্গণও তাদের যে ফ্যাসিবাদী দোষীরা তারা আসলে এইসব ধরনের কার্যক্রম করে এই সব কিছুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি। তবে আমরা একটি আইনের শাসন আছে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আসলে জনগণ বাংলাদেশে হবে, সকল প্রতিষ্ঠান জনগণ হবে এবং এই সকল স্থান সহ অন্যান্য যেসব জায়গায় আইন শৃঙ্খলা বিশৃঙ্খল হচ্ছে সেখানে আমাদের পক্ষ থেকে বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান থাকবে আপনারা এইসব বিষয়ে সুদৃষ্টি দেন এবং এইসব সমস্যার সমাধান করুন। আদালতে আসামি আনা নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা বলছে পুলিশ সদর দপ্তর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যায় এ পর্যন্ত ৮ জেলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১০, নোয়াখালীতে ৫, চট্টগ্রামে ৫, কক্সবাজারে ৩, ফেনীতে ১, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১ এবং লক্ষ্মীপুরে ১ জন মারা গেছেন। এছাড়া হবিগঞ্জে নিখোঁজ রয়েছেন ২ জন। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। সরকার সবাইকে সমন্বিত করে বন্যা ত্রাণের কাজ করছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায়
যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরো দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বানভাসীরা। নোয়াখালীতে পানি বাড়ায় আশ্রয় কেন্দ্রে বেড়েছে বন্যার্তদের ভিড়। কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। পানির নিচে তলিয়ে আছে ৬০,০০০ হেক্টর ফসলি জমি। সব উপজেলায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ওই সমস্যা পানিটা নিয়ে তো ভাই ঘরতে বাড়িতে পারি না। লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট আমরা তো এডি ফেলাই যাবো কি করে, এডির মায়া তো আমরা আছি। বৃষ্টির কারণে নতুন করে পানি বাড়ছে নোয়াখালীতে। অনেক কাঁচা বাড়ি ঘর বন্যার পানিতে ভেসে গেছে। সেই সঙ্গে বেড়েছে আশ্রয় কেন্দ্রে দুর্গতদের ভিড়। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো ৫ উপজেলায় পানিবন্দী ৮ লাখ মানুষ। আমাদের এখানে পানি উঠে গেছে, আমরা কোনো কিছুতে দেখতেছি না, সেজন্য আমরা এখানে এটা আশ্রয় নিচ্ছি। আমরা আশ্রয় কেন্দ্রে যাইতেছি, আমাদের ঘরে দুয়ারে পানি উঠে গেছে, বাচ্চা নিয়ে থাকা যায় না, ঘরের ভিতরে খাট পর্যন্ত ডুবে গেছে, খাওয়া দাওয়া খান যায় না। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামছে পানি, তবে এখনও পানিবন্দী হাওড় অঞ্চলের লাখো মানুষ। হবিগঞ্জের বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন অনেকেই। এখনও চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জের পানিবন্দী লাখো মানুষ। ওখানে আমরা কিছু পানি কমনে আমরা কিছু কিছু বাড়ি ঘর আইসা যাওয়া করতেছি। আশ্রয়কেন্দ্র আছে, মালিক আছে, এখান থেকে লোক ওইখানে নিতেছে, ওইখানে আরো লোক উঠতেছে, দোনো জায়গায় প্রচুর পরিমাণ লোক আমাদের পানিবন্দী। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়ে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে দুর্গত এলাকার বাসিন্দারা। মিরসরাইয়ে পানি না নামায় ভোগান্তিতে ৩ ইউনিয়নের ৬,০০০ মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ। পরিস্থিতি সামাল দিতে ত্রাণ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার। পাখির চোখে দেখা, যেদিকেই তাকানো যায় সেদিকেই অথই পানি। কেবল ফেনীতেই পানিবন্দী ৮ লাখেরও বেশি মানুষ। ঝড়ো আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতে গেল কয়েকদিন ফেনী সহ বেশ কিছু জায়গায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হয়। মঙ্গলবার আবহাওয়া ভালো থাকায় পুরো দমে চলে সেবা। ছাগলনাইয়ায় করা হয় বিমান বাহিনীর অস্থায়ী ক্যাম্প। ত্রাণ আসার খবরে সেখানে ভিড় করেন আশপাশের হাজারো মানুষ। আমাদের আজকে হানিয়ে ডুবাই কেঁচুরা কেন হইলা ডুবাইছে, তারপরে হানি কমছে, এখানে এবারে রান্না বান্না কাজ করতেছি। গ্রামে পশ্চিম মাথায় পানি উঠতো, কিন্তু এত বছর পরে আমাদের পুরো মাথায় পানি উঠছে, একবারে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। হেলিকপ্টার থেকে ত্রাণ সরবরাহে স্বেচ্ছাসেবীদের সাথে যোগ দেন স্থানীয়রাও। আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহের পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। আমরা আজকে 7 দিন এখানে পানির জন্য আটকা পড়ছি। আমাদের ওইখানে একতলা ছুঁয়ে গেছে পানি। আমার যে বয়স, আমার এই বয়সে আমি পানি এরকম বৃষ্টি দেখি নাই। উদ্ধারকারীরা বলছেন পানি কমতে শুরু করলেও দুর্গম এলাকায় পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। 12টি হেলিকপ্টারের পাশাপাশি জলযানেও চলছে বিমান বাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এমনও কিছু পরিবার আছে যারা 3-4 দিনে কোনো রকমের খাবার পায়নি। তাদের জন্য সবচেয়ে বেশি যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে খাবার। এই খাবারগুলো আমরা এয়ারলিফটের মাধ্যমে কন্টিনিউয়াসলি পাঠাচ্ছি। এই এয়ারলিফটের জন্য আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমান দুইটাই এর জন্য পুরোপুরিভাবে নিয়োজিত রয়েছে। এসব এলাকায় এখনো স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্ক। বন্যার্তদের যে কোনো প্রয়োজনে স্থানীয় সেবা ক্যাম্পে যোগাযোগের পরামর্শ উদ্ধারকারীদের। প্রতিনিয়ত এসব এলাকায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। আবহাওয়া ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এখানকার বন্যার্ত যারা আছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সেবার আওতায় আনার পরিকল্পনা তাদের। নাহিদ কামাল, ছাগলনাইয়া, ফেনী। বন্যা কবলিতদের জন্য এখন খাবার ও টাকা সহায়তা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। কারণ এরই মধ্যে ত্রাণ সামগ্রীতে ভরে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শারীরিক শিক্ষা কেন্দ্র। 6 দিনে গণত্রাণ কর্মসূচিতে মিলেছে ব্যাপক সাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্যাকেজিংয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে দিন রাত পরিশ্রম করছে তারা।
রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ আমাদের এখানে আসতেছে, বাচ্চারা পর্যন্ত আইসে তাদের ব্যাংক জমানো টাকা আমাদের কাছে দিয়ে যাচ্ছে। অনেক কমফোর্টেবল ফিল করছি, সবাই আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় করছে মানুষ। টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে টাকা ও ওষুধ, বোতলজাত পানি, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট, খেজুর সহ শুকনো খাবার রাখা হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে। মানুষটি এত উৎফুল্ল দিতেছে, এটা খুব ভালো লাগতেছে। শুধু মনে হচ্ছে কিছু যদি একটু করতে পারতাম, এই লাইনেও দাঁড়াতে পারি। গণত্রাণ কার্যক্রমের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিবেশী দেশ ইচ্ছেমতো পানি ছাড়লে কূটনীতিতে প্রভাব পড়বে। তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই, পানি নেমে যাওয়ার পরে যেই চ্যালেঞ্জটা আসছে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যার বাড়ি ভেসে গিয়েছে, যার ফসলি জমি ভেসে গিয়েছে, ফসল ভেসে গিয়েছে, গবাদি পশু ভেসে গিয়েছে, ওই মানুষটাকে মিনিমাম একটু স্বাবলম্বী করতে বা একটা ঘরে আশ্রয় দিতেও কয়েক লক্ষ টাকার প্রয়োজন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে গণত্রাণ কার্যক্রম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার গোমতী ছাড়া অধিকাংশ নদীর পাড়ি বিপদসীমার নিচে নেমে গেছে। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। এদিকে ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া বলছে বিশেষজ্ঞরা। দেশের পূর্বাঞ্চলের বন্যাক্রান্ত জেলার সব নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। গত 72 ঘন্টায় 13টি পয়েন্টের মধ্যে 12টিতে পানি রয়েছে বিপদসীমার নিচে। একমাত্র গুমতিতে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বুধবারের মধ্যে তা নেমে যাবার আশা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। পূর্বাঞ্চলীয় যে জেলাগুলো বন্যা আক্রান্ত ছিল সেগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর পানি হ্রাস পাচ্ছে এবং অনেক পয়েন্টই পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে প্রধান নদী অববাহিকাতেও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েকদিনে উল্লেখযোগ্য বৃদ্ধির তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। স্থিতিশীল আছে ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা নদীর পানি। ফারাক্কা ব্যারেজ খোলা থাকলেও উজান ও ভাটিতে নদ নদীর পানি স্থিতিশীল আছে। আপাতত বড় বন্যার শঙ্কা নেই। ভারতের ফারাক্কা ব্যারেজ পয়েন্টের ভাটিতে এবং একই সাথে ফারাক্কা ব্যারেজ পয়েন্টের উজানে নদ নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং এর ফলে আগামী 4 থেকে 5 দিন আমাদের দেশের অভ্যন্তরে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। মঙ্গলবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে তা বন্যা পরিস্থিতির অবনতি ঘটাবে না। বন্যাতে বাংলাদেশের যে আভ্যন্তরীণ বৃষ্টিপাত, সেই আভ্যন্তরীণ বৃষ্টিপাতের কন্ট্রিবিউশন কিন্তু খুবই নগণ্য। বলা হয়ে থাকে 8 থেকে 10% বৃষ্টিপাত হচ্ছে বন্যাতে বাংলাদেশের বৃষ্টিপাতের কন্ট্রিবিউশন। আর এছাড়া আমরা যেরকম বৃষ্টিপাত আশা করছি আগামীতে, তাতে দেখা যাচ্ছে যে আসলে এটা খুব বেশি ইম্প্যাক্ট পড়ার মতো নয়। এদিকে সমুদ্র এলাকায় 3 নং সতর্কতা সংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত নিজেদের স্বার্থেই বাংলাদেশকে ভাসাচ্ছে, ডোবাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ বলেন, ভারত বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। মেজর হাফিজ বলেন, শুধু ছাত্র নয়, পুরো দেশবাসী অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই, ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ভারত সরকার অনুরোধ করব, দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ কমিটি। এতে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, উত্তর পূর্বাঞ্চলের বন্যা যতটা প্রাকৃতিক তার চেয়ে বেশি মানবসৃষ্ট। ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। এটা তো জোয়ারের পানি না বা ভাটার পানি না, এটা হচ্ছে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে, সেজন্যই পানি এসছে।
ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার কথাও জানান জাহিদ হোসেন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধের রিটে দল হিসাবে বিবাদী করা হয়নি, তাই এই রিট চলতে পারে না বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রিটের শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এর আগে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে ১৯ আগস্ট রিট করে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটি। সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ ৪ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অন্য অভিযুক্তরা হলেন বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ আলম তালুকদার, গাইবান্ধা ৪-এর আবুল কালাম আজাদ, রাজশাহী ৫-এর ডাক্তার মনসুর রহমান। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির ২ কমিশনার ও চেয়ারম্যানের সম্মতিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। দুদক সূত্র জানায়, দ্রুত তাদের দুর্নীতি অনুসন্ধানে টিম গঠন করা হবে। অভিযোগ আছে অভিযুক্তরা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। নিয়োগ, বদলি ও পদোন্নতি বাণিজ্যে পটু ছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া সাভার, গাজীপুর ও কেরানীগঞ্জে জমি ও মার্কেট দখল, চাঁদাবাজি, বেনামে ব্যবসা ও মামলার মধ্যস্থতা করে বিপুল আয় করেছেন। গোপালগঞ্জের এই কর্মকর্তা সবসময় ছিলেন সুবিধাজনক পদে। পুলিশের গোয়েন্দা রিপোর্ট বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার সুযোগ নিয়েছেন তিনি। রাজধানীর শান্তিনগরের সান টাওয়ারের আইএসপি প্রতিষ্ঠান অন্তরঙ্গ। এতে বিনিয়োগ রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইন্সপেক্টর নাজমা আক্তারের মাধ্যমে যুক্ত হন তিনি। আসাদুজ্জামান নাজমা দম্পতির চট্টগ্রামের গাড়ির ব্যবসারও আসল মালিক হাবিবুর রহমান। আমার মালিকের ওয়াইফের সঙ্গে, ওয়াইফ হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। হ্যাঁ, এখন পুলিশের উনি তো পুলিশ, তো স্বাভাবিক। সাভার বাস স্ট্যান্ডের রূপকথা মার্কেট দখলেরও অভিযোগ রয়েছে হাবিবুর রহমানের বিরুদ্ধে। পুলিশের মাধ্যমে দখল নিয়ে ভাড়া তুলছিলেন তিনি। সাভারের বেদেপল্লীতে চাঁদাবাজির অভিযোগ মিলেছে তার বিরুদ্ধে। কবরস্থান করার নামে জোর করে জমি কিনেছেন হাবিব। তিনি পালানোর পর গার্মেন্টসের ওয়াশিং প্ল্যান্টটিও বেদখল হয়েছে। এটা উত্তরণ ফাউন্ডেশন নামে কিনা। কতটুকু জায়গা? এখানে প্রায় ৪৫% জায়গা আছে। ওনাদের নাকি ২ মাসের না কয় মাসের বকে একটা বিল বাকি আছে জমি আলার। এই নিয়ে ওরা বলছে যে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেবো। পুলিশ সদর দপ্তরের অভিযোগ, ডিসি হেডকোয়ার্টার্স থাকাকালে প্রথমবার ১৭৫ কোটি ও দ্বিতীয় দফায় ৭৫ কোটি ঘুষ নিয়ে জনবল নিয়োগ দিয়েছেন। এছাড়া বদলি ও পদোন্নতির বাণিজ্যও করেছেন। প্রতারণার মাধ্যমে তিনি নিয়োগ যে বাণিজ্য পরিচালনা করেছেন অবৈধভাবে সম্পূর্ণ, এটি কিন্তু তিনি এককভাবে করেছেন সেটা কিন্তু নয়। ব্যবসা বাণিজ্য নামে বেনামে এর সাথে কিন্তু যোগসাজশকারী কিন্তু আরও অনেকে আছে, তিনি এককভাবে সেটা করেন নাই। হাবিবুর রহমান ডিএমপিতে ডিসি হেডকোয়ার্টার, এসপি ঢাকা, ডিআইজি ঢাকা, ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং ডিএমপিতে কমিশনার পদে ছিলেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন ও সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, আগামী ১ মাসের আগে কোনো নির্বাচনের কথা বলা যাবে না। দেশ সংস্কারের সুযোগ দিতে হবে। আর পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলেও জানান তিনি। আর যারা পরিবহন সেক্টর থেকে এখনও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করার কঠোর হুঁশিয়ারি দেন নুরুল হক নূর।
গণঅভ্যুত্থানের ফলাফল নস্যাৎকারী দুর্বৃত্ত, এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে। তবে আমরা মনে এস আলম গ্রুপের দখলে থাকা আরও 2 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটিতে 5 জন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করেছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, আর ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। এর আগে ইসলামী ব্যাংক, এসআইবিএল ও ন্যাশনাল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ভোগ্যপণ্য সরবরাহে আপাতত কোনো সমস্যা নেই বলে সরকারকে আশ্বস্ত করেছেন দেশের শীর্ষ শিল্পপতিরা। তবে গ্যাস সংকট সহ নানা কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। বিকেলে ইয়ারডিতে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মুস্তফা কামাল। তিনি ছাড়াও বৈঠকে অংশ নেন সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান সহ বসুন্ধরা, টিকে, এস আলম, দেশবন্ধু গ্রুপের মালিক প্রতিনিধিরা। বৈঠকে শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান উদ্যোক্তারা। তারা জানান এসব বিষয় সরকারের আইনশৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। বলেন নিত্যপণ্যের দাম কমাতে সরকারের সঙ্গে ব্যবসায়ীরাও কাজ করছেন। জোর করে রাজস্ব আদায় নয়, বন্ধ করতে হবে কর ফাঁকি। এনবিআরকে কড়া নির্দেশনা অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন বন্দরে পণ্য খালাসে দেরি করা যাবে না। এনবিআরের জন্য ব্যবসায় যেন বাধা তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক করেন সালেউদ্দিন। কর বিভাগের সংস্কারে মার্কিন ট্রেজারি বিভাগের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। এনবিআরের সংস্কারে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সঙ্গে আগামী 10 সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে সংশয় প্রকাশ করেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজ নিয়ে তার কড়া সমালোচনার পর এমনই বার্তা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এদিকে বিতর্কের সময় মাইক্রোফোন বন্ধ রাখা নিয়ে দ্বিমত দেখা দিয়েছে ট্রাম্প ও কমলা শিবিরে। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।